আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 2024 সালের আগস্টে দেশ ছেড়ে চলে যাওয়ার পর এই প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার ছাপা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একই দিনে তিনটি ভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফ্রান্সের এএফপি, যুক্তরাষ্ট্রের রয়টার্স এবং ইংল্যান্ডের দ্য ইন্ডিপেন্ডেন্টে এই সাক্ষাৎকারগুলো 29 অক্টোবর প্রকাশিত হয়েছে। এমন এক সময় তার সাক্ষাৎকারগুলো প্রকাশিত হলো যখন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার চলছে। আবার একই সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার হয়েছে। পাশাপাশি সংস্কার বাস্তবায়ন ও নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতিও ঘোলাটে হয়ে যাচ্ছে। শেখ হাসিনার এই সাক্ষাৎকারগুলো বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের গণমাধ্যমে ছাপা হয়েছে। তবে একই দিনে একই সাথে তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার ছাপা হওয়াটা অনেকের কাছে বিস্ময়কর ও কাকতালীয় লাগছে। দর্শক, আমরা শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকারই বিশ্লেষণ করেছি। আমাদের বিশ্লেষণ হলো, শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারগুলোতে মূলত চারটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। প্রথমত, আগামী 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে একটি মামলার রায় ঘোষণার তারিখ জানাবেন। এমন অবস্থায় তার আসন্ন বিচারিক রায়কে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করেছেন শেখ হাসিনা। দ্বিতীয়ত, জুলাই হত্যাকাণ্ডে কমান্ড রেসপন্সিবিলিটির দায় অস্বীকার করেছেন। শেষ দুটি পয়েন্টে তিনি অন্তর্বর্তী সরকার কর্তৃক তার দল মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক পরিণতির কথাও তুলে ধরেছেন। দলের ভোটারদের আগামী নির্বাচন বর্জনের হুমকিও দিয়েছেন। মোটা দাগে বলতে গেলে একযোগে প্রকাশিত এই সাক্ষাৎকারগুলো কেবল ব্যক্তিগত বক্তব্য নয়, এটি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি ছুড়ে দেওয়া রাজনৈতিক এবং আইনি চ্যালেঞ্জ হিসেবে বিশ্লেষকরা দেখছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ, এমনকি মারা গেছেন। এ ধরনের কিছু তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে। অনেককে ফটোকার্ড শেয়ার করতে দেখা যায়। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এই জাতীয় তথ্য অসত্য ও পরিকল্পিত গুজব বলে বর্ণনা করা হয়েছে। বরং যখন এসব গুজব ছড়িয়েছে তখন শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন। তার কয়েক ঘন্টার মধ্যে তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একযোগে প্রকাশিত হলো শেখ হাসিনার সাক্ষাৎকার। ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত সাক্ষাৎকারটির শিরোনাম হলো ডেফিয়েন্ট আউস্টেড বাংলাদেশ লিডার হাসিনা রিফিউজেস টু অ্যাপোলোজাইজ ফর প্রোটেস্টর ডেথস। সংবাদ সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশ শেখ হাসিনা ওয়ার্নস অফ ম্যাস ভোটার বয়কট অ্যাজ হার পার্টি বেয়ার্ড ফ্রম ইলেকশন। আর ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি শিরোনাম হলো ফিজিটিভ এক্স পিএম সেজ বাংলাদেশ ভোট রিস্কস ডিপেন্ডিং ডিভাইড। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী ও গুম খুনের মামলার বিচার চলছে। এর মধ্যে আদালত একটি মামলার রায় ঘোষণার তারিখ জানাবেন আগামী 13ই নভেম্বর। তিনটি সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার এবং অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা। এই প্রসঙ্গে তিনি তিনটি ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মকে মূলত একই ধরনের কথা বলেছেন। এএফপি রিপোর্টের ফোকাস ছিল আইনি প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করা। শেখ হাসিনা এএফপি কে দেওয়া সাক্ষাৎকারে তার বিরুদ্ধে চলমান মানবতা বিরোধী অপরাধের বিচারের নিন্দা জানিয়েছেন। রিপোর্টটিতে বলা হয়েছে, শেখ হাসিনা এটিকে একটি বিচারিক প্রহসন বা জুরিসপ্রুডেন্সিয়াল জোক হিসেবে অভিহিত করেছেন। রয়টার্সকে বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য পরিণত প্রহসন বা পলিটিক্যালি মোটিভেটেড ক্যারেজ। এএফপি বলছে, শেখ হাসিনার অভিযোগ হলো এই বিচার করছে তার রাজনৈতিক প্রতিপক্ষরা এবং একটি অনির্বাচিত সরকার। তিনি দাবি করেছেন, এই ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে দোষী সাব্যস্ত হওয়ার রায় পূর্ব নির্ধারিত বা প্রি অর্ডিয়েন্ট। রয়টার্স যাকে বলছে ফরগন কনক্লুশন বা আগে থেকে দোষীর বিরুদ্ধে রায় নির্ধারিত। অন্যদিকে দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে সেম ট্রায়াল শব্দটি ব্যবহার করেছে। শেখ হাসিনা দাবি করেছেন, তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। এফপির কাছে বলেছেন, তিনি কেবল একটি নিরপেক্ষ প্রক্রিয়া যেমন আন্তর্জাতিক ফৌজদারি আদালতের বা আইসিসি বিচারকে স্বীকৃতি দিবেন। দর্শক, আইসিসি সাধারণত তখনই কাজ করে যখন দেশীয় বিচার ব্যবস্থা অপারগ বা অনিচ্ছুক হয়। জাতিসংঘের প্রতিবেদনও জুলাই হত্যাকাণ্ডের জন্য আইসিসিতে মামলা দায়েরের সুপারিশ করা হয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনা আইসিসির মতো নিরপেক্ষ বিচার দাবি করে হয়তো আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বার্তা দিচ্ছেন যে বাংলাদেশে তিনি সুষ্ঠু বিচার নাও পেতে পারেন।
আবার তার এমন মন্তব্য প্রত্যর্পণের প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। বাংলাদেশ সরকার যদিও ভারতকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ করেছে, কিন্তু আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ রায়ের ভিত্তিতে একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ করা নয়াদিল্লির জন্য একটি জটিল কূটনৈতিক সিদ্ধান্ত হতে পারে। যদি ভারতের কাছে মনে হয় শেখ হাসিনার বিচার চলছে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে, তাহলে তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তটি বহাল থাকতে পারে। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে এই যে অভিযোগ, তার সিংহভাগ হলো গত বছর জুলাই আন্দোলনকারীদের উপর ভয়াবহ দমনপীড়ন। জাতিসংঘের প্রতিবেদনে প্রায় 1400 জনের মৃত্যুর অভিযোগে তার ব্যক্তিগত দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তিনি সরাসরি মারাত্মক শক্তি প্রয়োগে ব্যক্তিগতভাবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে তিনি এসব ঘটনার জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেন। তবে ইন্ডিপেন্ডেন্ট ও রয়টার্সকে ভয়াবহ দিনগুলোতে হারিয়ে যাওয়া সমস্ত জীবনের জন্য শোকাহত বলে মন্তব্য করেছেন। তিনি আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, এই বিপুল সংখ্যক হতাহতের কারণ মাঠ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে শৃঙ্খলার অভাব। এএপির কাছে তিনি স্বীকার করেছেন কমান্ড চেনের মধ্যে অবশ্যই কিছু ভুল হয়েছিল। তবে বাংলাদেশের আইসিটিতে তার যে অডিও টেপগুলো উপস্থাপন করা হয়েছে, সেগুলোকে তিনি টেকেন আউট অফ কনটেক্সট বা অপ্রাসঙ্গিক বলে দাবি করেছেন। দর্শক, 3টি গণমাধ্যমের সাক্ষাৎকারে তৃতীয় যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিণতি। অন্তর্বর্তী সরকার বলছে আগামী ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচন হবে। তবে গত 10ই মে থেকে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে রেখেছে। রয়টার্স এবং এপি রিপোর্টের ফোকাস ছিল আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়ে। এ প্রসঙ্গে শেখ হাসিনা দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে বলেছেন, কেবল মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে নিরাময় করতে পারে। তিনি অভিযোগ করেন তার দলকে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার অন্যায়ভাবে নির্বাচন থেকে বঞ্চিত করছে। এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে তা দেশে বিভাজনের বীজ বপন করবে। তিনি বলেন, আওয়ামী লীগ সহ সকল প্রধান দলের সরাসরি অংশগ্রহণ ছাড়া নির্বাচন বিশ্বাসযোগ্য হতে পারে না। রয়টার্স বলছে, শেখ হাসিনা সতর্ক করে বলেছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক পরের বছরের জাতীয় নির্বাচন বয়কট করবে। তিনি বলেন, যদি একটি রাজনৈতিক ব্যবস্থা কার্যকর করতে চান তবে আপনি লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। তবে এপি সাক্ষাৎকারটিতে এমন হুমকি সম্পর্কে কিছু পাওয়া যায়নি। রয়টার্স ও এপিতে আওয়ামী লীগের ফিরে আসার কথাও বলেছেন। এপির কাছে তিনি দাবি করেছেন অধ্যাপক ইউনূসকে অবশ্যই আওয়ামী লীগকে পুনর্বহাল করতে হবে, যাতে বাংলাদেশিরা তাদের পছন্দসই নেতৃত্ব বেছে নিতে পারে। দর্শক, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ব্যাপক ভোটার বয়কটের হুমকি এবং এপিতে দেওয়া সাক্ষাৎকারে বিভাজনের বীজ বপনের সতর্কতা, এই মন্তব্যগুলো অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে সামনের দিনগুলোতে। যদি আওয়ামী লীগ সমর্থকরা সত্যি সত্যি ভোটদান থেকে বিরত থাকে, তবে ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে ভোটার উপস্থিতি অত্যন্ত কম হতে পারে, যা নির্বাচিত সরকারের বৈধতাকে মারাত্মকভাবে দুর্বল করতে পারে। 3টি সাক্ষাৎকারের সবশেষ পয়েন্টটি হলো ভবিষ্যৎ পরিকল্পনা, উত্তরাধিকার এবং দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে। দলের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে তিনি 3টি সংবাদ মাধ্যমকে সরাসরি কিছুই বলেনি। রয়টার্স লিখেছে, শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ ভবিষ্যতে সরকারে বা বিরোধী দলে ভূমিকা রাখবে, তবে তিনি বা তার পরিবারকে নেতৃত্ব দিতে হবে এমন কোনো কথা নেই। দলের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে তিনি কিছুটা কৌশলী উত্তর দেন। বলেন, একক ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না। তিনি কবে নাগাদ বাংলাদেশে ফিরতে পারেন এমন তথ্য দ্য ইন্ডিপেন্ডেন্ট ও এপিতে পাওয়া যায়নি। তবে রয়টার্সের কাছে বলেছেন, যদি তার দল নির্বাচনে অংশ নিতে না পারে তবে সেই সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না। তিনি কেবল তখনই ফিরবেন যখন সেখানকার সরকার বৈধ হবে, সংবিধান বহাল থাকবে এবং আইন শৃঙ্খলা সত্যি বিরাজ করবে। দর্শক, গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তারপর থেকে তার কোনো সাক্ষাৎকার কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি, যদিও তার অডিও ভাষণ অনলাইনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিয়ে থাকেন। দর্শক, সম্প্রতি 6টি মানবাধিকার সংগঠন একযোগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে খোলা চিঠি দিয়েছে। আওয়ামী লীগের হয়ে আইনি সংগঠন ডার্টি স্ট্রিট আইসিসিতে অধ্যাপক ইউনূসের সরকার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আবার সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচন আশি করছে। সরকার চাইছে একটি উৎসবমুখ নির্বাচন, কিন্তু তার আগে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি লক্কর ঝক্কর গাড়ির মতো। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনার এই সাক্ষাৎকার কতটা কি বার্তা দেয় সেটি সামনের দিনগুলোতে পরিষ্কার হয়ে যাবে।
এখন এই পর্যন্ত দর্শক বুঝতেই পারছেন, আজকে কথা বলবো শেখ হাসিনা যে একসঙ্গে 3টি আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়েছেন সেটি নিয়ে। তবে শুরু করতে চাই একটু ভিন্নভাবে। গতকাল হঠাৎ করেই খবর ছড়ায় আওয়ামী লীগ সভাপতির মৃত্যু হয়েছে। আসলে সেটা ছিল গুজব এবং পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছিল বলে আওয়ামী লীগের তরফ থেকেই দাবি করা হয়েছে। শেখ হাসিনা গতকাল অর্থাৎ মঙ্গলবার দীর্ঘ সময় কথা বলেছেন ঝালকাঠি জেলার তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে। তারপরও গুজব ছড়াতে থাকায় মঙ্গলবার গভীর রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য শেয়ার দেওয়া হয়। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আমি সুস্থ আছি, আমাকে তো আমার দেশকে উদ্ধার করতে হবে। এবার প্রফেসর ইউনূসের খবর। তিনি আজ সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ক এক সভায় বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা হবে, হঠাৎ আক্রমণ আসতে পারে। কি ভয়ানক কথা! বলছেন নির্বাচন বানচালে ভেতরে ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে, বড় শক্তি নিয়ে বানচালের জন্য চেষ্টা করবে, নির্বাচন চ্যালেঞ্জিং হবে। এই কথাগুলি আসলে আমরা অনেক দিন ধরেই বলছি, তিনি শুনছেন না, অবশেষে আজকে বললেন। তিনি নাকি স্পষ্ট দেখতে পাচ্ছেন অনেকে নির্বাচন বানচালের জন্য দেশে বসে অনেক ধরনের ষড়যন্ত্র করছে, ক্ষমতা তো তার হাতে, কেন ব্যবস্থা নিচ্ছেন না? তিনি বলছেন সে বিষয়ে সতর্ক থাকতে হবে, কেননা পতিত স্বৈরাচার ও তাদের দোসররা অবশ্যই চাইবে না দেশে ফ্রি ও ফেয়ার ইলেকশন হোক। আসলে কে যে কি চাইছে এটি আসলে বোঝা এখন কঠিন হয়ে পড়েছে। আসলে এত জানলে এবং বুঝলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়াই উত্তম। এসব না বলে ইউনূস সাহেবের উচিত সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনা। এখনো সময় আছে, তবে এজন্য তাকে সাহসী হতে হবে এবং ন্যায়সঙ্গত কাজ করতে হবে, ন্যায়সঙ্গত কথা বলতে হবে। যাই হোক, আজকে সবচেয়ে গরম খবর যেটি বলছিলাম যে শেখ হাসিনার সাক্ষাৎকার বিষয়। তার সরকারের পতনের পর, মানে শেখ হাসিনার সরকারের পতনের পর এই প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। 1 বছরেরও বেশি সময় পর একসাথে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার প্রকাশ করেছে। 29 অক্টোবর একযোগে ফরাসি সংবাদ সংস্থা এএফপি, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক রয়টার্স এবং ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্টে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়। রয়টার্স তার সাক্ষাৎকারটি নিয়েছে ইমেইলের মাধ্যমে, এএফপি নিয়েছে লিখিতভাবে। তবে দ্য ইন্ডিপেন্ডেন্ট কিভাবে নিয়েছে এটি স্পষ্ট নয়, সরাসরি না লিখিত না ইমেইলে, এটি স্পষ্ট নয়। 3টি সংবাদ মাধ্যমই তাদের গৃহীত সাক্ষাৎকারকে এক্সক্লুসিভ দাবি করেছে, অর্থাৎ প্রতিটি সাক্ষাৎকারই শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম হিসাবে বর্ণনা করছে এই গণমাধ্যমগুলো। যাই হোক, তবে এরপর সেই সাক্ষাৎকারগুলোর অনুসরণে বিশ্বের বিভিন্ন দেশে আরো কত শত গণমাধ্যমে যে সাক্ষাৎকারটি ছাপা হয়েছে বলা কঠিন, হিসাব করতে হবে। বলতে পারেন লম্বা সময় পর হলেও ধামাকাদার এন্ট্রি হয়েছে বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, আমরা সবাই জানি। জুলাই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত মানবতা বিরোধী অপরাধের পাশাপাশি তার সরকারের আমলে সহিংস দমনপীড়ন এবং জোরপূর্বক গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলছে। এই ধরনের বক্তব্য সহ আরো নানান প্রশ্নে সাক্ষাৎকারগুলো ছোট, সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। এবং এই যে ইস্যুগুলো বললাম, যেগুলো বলা হয়েছে বা এই যেটি আমি বললাম, এসব ইস্যুতে স্বভাব সুলভ, মানে শেখ হাসিনার তো নিজস্ব একটা স্টাইল আছে, সেই স্বভাব সুলভ চাচা ছোলা জবাব দিয়েছেন তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রসঙ্গে রয়টার্সকে তিনি বলেছেন, এটা কেবল অন্যায় নয়, আত্মঘাতীও। বিস্তৃত অনেক আছে, যার যার যেভাবে বুঝবার বুঝে নিতে পারেন। তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন তিনি ব্যক্তিগতভাবে কোনো সহিংসতা বা প্রাণঘাতী বল প্রয়োগে জড়িত ছিলেন না। বাংলাদেশের অভ্যন্তরীণ যুদ্ধাপরাধ আদালত আইসিটি, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2024 সালের মাঝামাঝি সময় ছাত্র বিক্ষোভের উপর সহিংস দমন পীড়নের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মুখোমুখি হাসিনার বিরুদ্ধে যে মামলা চলছিল সেই মামলাটা শেষ করে এনেছে। সম্ভবত 13 নভেম্বর তারা একটি রায় ঘোষণা করতে যাচ্ছে। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে 15 জুলাই থেকে 5 আগস্ট 2024 বিক্ষোভ চলাকালে 1400 জন নিহত হতে পারেন বলে বলা হয়েছে, হাজার হাজার আহত হওয়ার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যার বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, এই তথ্য এখন চ্যালেঞ্জ করছে আওয়ামী লীগ। বা এটি মজার বিষয় বলুন বা অবাক হওয়ার বিষয় বলুন, যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, কারোর জন্য দুঃখের, কারোর জন্য আনন্দের। বরং উল্টো জাতিসংঘ মহাসচিবের কাছে এই রিপোর্টের বিরুদ্ধে নালিশ জমা দিয়েছে আওয়ামী লীগ
এবং এর যথাযথ সুবিচার চেয়েছে। এটি কোন দিকে গড়ায় আগামী দিনগুলোতে আমরা বুঝতে পারবো। যাই হোক, মামলা প্রসঙ্গে শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন এগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত নাটক। ক্যাঙ্গারু আদালত এগুলো এনেছে যেখানে রায় পূর্ব নির্ধারিত আসামিদের সম্পর্কে। আমাকে পূর্ব নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের অর্থপূর্ণ সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে তিনি বলেছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক আগামী বছরের জাতীয় নির্বাচন বয়কট করবে। আমি মনে করি এটি একটি যথাযথ সিদ্ধান্ত। যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের ভোট দেবার প্রয়োজন নেই, এটি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। যদিও জামাত মনে করছে তারা কিছু ভোট পাবে, বিএনপি মনে করছে তারা কিছু ভোট পাবে, এনসিপি মনে করছে তারা কিছু ভোট পাবে, আর ইউনূস মনে করছেন ইউনিক নির্বাচন করবেন, ভোটের বন্যা বইয়ে দিবেন, জোয়ারে ভাসিয়ে দিবেন, কিছুই আসলে হবে না। একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটাররা যদি ভোট দানে বিরত থাকে তাহলে ভোটটি কেমন ভোট হবে, আর একটি ক্যাঙ্গারু ভোট হবে বলেই অনেকে মনে করেন। কারণ আওয়ামী লীগ বলছে যে তাদের নেতাকর্মীদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছে না এই সরকার। এই পরিস্থিতিতে তারা ভোট দেবে না, নিজেদের প্রতীকে দিতে না পারলে অন্য কাউকে তারা ভোট দেবে না। এটি একটি যথাযথ সময়োপযোগী সিদ্ধান্ত বলে আমার মনে হয়। যাই হোক, তিনি বলেন এত মানুষকে বঞ্চিত করে আপনি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারবেন না। 100% সত্যি। হাসিনা বলেন এখনো আশা করি সাধারণ জ্ঞানের জয় হবে, কার হবে জানি না, এবং আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হবে কিনা সেটিও আসলে জানি না। আসলে কথাগুলো বলছি দেশের শান্তি শৃঙ্খলা যেন ফিরে আসে সেই লক্ষ্যে। কারো পক্ষে কথা বলবার কোনো প্রয়োজন নেই। যার অপরাধ আছে, যার দোষ আছে তাকে যথাযথভাবে শাস্তি দিন, কেউ একটু শব্দ করবে না। কিন্তু রাজনীতির নামে প্রতিহিংসার চরিতার্থ করতে গেলে দেশটা কেবল অশান্তিতেই ভরপুর হয়ে যাবে। যাই হোক, 78 বছর বয়সে শেখ হাসিনা বলেছেন আমি অবশ্যই বাড়ি ফিরতে চাই ওই সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে, তবে যতক্ষণ না সেখানকার সরকার বৈধ থাকে, সংবিধান সমুন্নত থাকে এবং আইন শৃঙ্খলা সত্যিকার অর্থে বিরাজ করে। অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, এর গভীরতা যারা বুঝতে পারবে না তাদের আসলে এইটি নিয়ে কথাই শুনবার প্রয়োজন নেই। শেখ হাসিনা বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। এতে অনেকেই হতবাক হবেন, আমরাও হয়েছি, হতাশ হয়েছি। তবে তিনি ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন তার ক্ষমতাচ্যুতির সময় রক্তপাতের জন্য তিনি দায়ী নন এবং তার অনুপস্থিতিতে তার বিচারকে তিনি প্রতারণা বলে অভিহিত করেছেন। নিহত বিক্ষোভকারীদের পরিবারের কাছে ক্ষমা চাইবেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেছেন জাতি হিসেবে, আগে তো বলেছেন যে তিনি দুঃখ প্রকাশ করেন না, তবে বলছেন জাতি হিসেবে আমরা যে সকল শিশু, ভাই বোন, চাচাতো ভাই এবং বন্ধুকে হারিয়েছি তাদের প্রত্যেকের জন্য শোক প্রকাশ করি এবং আমার সমবেদনা আছে। কিন্তু তিনি পুলিশকে বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। নিরাপত্তা বাহিনীর মধ্যে শৃঙ্খলা ভঙ্গের কারণকে হতাহতের সংখ্যা বৃদ্ধির জন্য দায়ী করেছেন তিনি বলেন একজন নেতা হিসেবে, মানে এত কিছুর পরেও তিনি বলছেন একজন নেতা হিসেবে আমি চূড়ান্তভাবে নেতৃত্বের দায়িত্ব নিই, কিন্তু নিরাপত্তা বাহিনীকে জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলাম বা ইচ্ছা করেছিলাম এই দাবি সম্পূর্ণ ভুল। হাসিনা দাবি করেন তার সরকার প্রথম হত্যাকাণ্ডের একটি স্বাধীন তদন্ত শুরু করেছিল যা অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করে দিয়েছে। কেন করেছে এই প্রশ্নটি সাধারণ মানুষেরও। যদি ওই কমিশনের বা ওই কমিটির লোকদের পছন্দ না করতো, নিজেদের লোক দিয়ে কিন্তু এই কাজটি করা উচিত ছিল প্রফেসর ইউনূসের। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক সে সময় বলেছিলেন যে বিক্ষোভকারীদের উপর, ছাত্রদের উপর আক্রমণ বিশেষভাবে মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য। অবশ্যই ছাত্রদের উপরে কোনো ধরনের আক্রমণ আমরা পছন্দ করি না, সহ্য করি না, কখনোই করব না। কিন্তু এখন তো ভলকার টুর্কের বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ উঠে আসছে এবং আওয়ামী লীগের তরফ থেকে এসবের দলিলাদি উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে। তার মানে আমরা আরো একটি অনৈতিক নাটকের পর্দা পতনের মুখোমুখি হতে চলেছি সম্ভবত। এদিকে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনাকে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মাস্টার মাইন্ড এবং প্রধান স্থপতি হিসাবে বর্ণনা করেছেন। এ প্রসঙ্গে হাসিনা দাবি করেছেন সহিংসতা তার সরকারের নির্দেশের চেয়ে বরং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সিদ্ধান্তের কারণেই ঘটেছে। এটি আসলে অনেক সাক্ষী প্রমাণের ব্যাপার, বিচারের ব্যাপার। তিনি বলেন অভিযোগগুলো আপোষিত সাক্ষ্য এবং প্রমাণের উপর নির্ভর করে, যা একটি অনির্বাচিত সরকারের রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য প্রেক্ষাপটের বাইরে ব্যবহার করা হয়েছে। এটি হতে গভীর তাৎপর্যপূর্ণ বাক্য বলে আমি মনে করি। তিনি দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেন সহিংস বিদ্রোহের মুখে দেশকে রক্ষা করার জন্য সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতার বিরুদ্ধে মামলা করা উচিত নয়। আমি মনে করি আগামী দিনের রাজনীতি কি এই বাক্যগুলোর উপরে অনেক কিছু নির্ভর করবে সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে।
দ্য ইন্ডিপেন্ডেন্টকে তিনি বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি তাকে মৃত্যুদণ্ড দিলে তিনি অবাক হবেন না, ভীতও হবেন না, কারণ এই মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার দ্বারা পরিচালিত একটি ভুয়া বিচার। শেখ হাসিনা বলেন, তার এখন অগ্রাধিকার বাংলাদেশের কল্যাণ এবং স্থিতিশীলতা। দেশে ফেরার বিষয়ে তিনি বলেছেন, যদি বৈধ সরকার থাকে, আগেও বলেছি, সংবিধানের প্রাধান্য রক্ষিত হয় এবং সত্যিকার অর্থে দেশে আইন শৃঙ্খলা বজায় থাকে, অবশ্যই তিনি দেশে ফিরতে চান। এই মাসের শুরুতে আওয়ামী লীগের আইনজীবীরা আইসিসিকে প্রতিশোধমূলক সহিংসতার প্রতিবেদন তদন্তের জন্য অনুরোধ করেছেন। এগুলো নিয়ে আমরা আগে কথা বলেছি। এর মধ্যে মারধর এবং গণপিটুনির অভিযোগও রয়েছে, যার বাংলাদেশে বিচারের কোনো বাস্তবসম্মত সম্ভাবনা নেই। এটি আমার কথা নয়, এটি বলেছেন সিনিয়র ব্রিটিশ ব্যারিস্টার স্টিভেন পাউলস কেসি। শুরু করেছিলাম ইউনূসের নির্বাচনী ভয়ের কথা দিয়ে, শেষও করতে চাই তাকে দিয়ে। একমাত্র ইউনূসই পারেন দেশকে অস্থিরতা, যেটা তিনি ভয় পাচ্ছেন, সেখান থেকে রক্ষা করতে। এজন্য সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিন। যার যার অপরাধের যথাযথ অভিযোগ এবং সাক্ষী প্রমাণ আছে, ন্যায়সঙ্গতভাবে তাদের বিচার করুন। বাকিদের স্বাভাবিক জীবনে ফিরতে দিন, নইলে অপূরণীয় ক্ষতি হবে দেশের, এমনকি আপনারও। পরে বললেন না যে বলি নাই। আল্লাহ হাফেজ।